লাইফ আনপ্রেডিক্টেবল, রাইট? কখন কোথায় কিভাবে চলে যায় আমরা কেউই জানি না। চলে যাওয়ারই কথা ছিল, হয়তো উপরওয়ালা বা আল্লাহ তালা আমাকে একটা সেকেন্ড টাইম সুযোগ দিছে যে 90 মিনিটের খেলা শেষ। যেটাই যেভাবেই আপনি যান না কেন, আপনি লাইফের এই জায়গাটায় এসে একটা মিনিং খুঁজে পেয়েছেন। আমি এখন আসলে মিনিং একটা জায়গায় দেখি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মানুষ আর পশু পাখি? পাশের বাসায় একটা গরু মারা গেছে, কুকুর মারা গেছে, একটা মানুষও মারা গেছে। কত লক্ষ গরু, ছাগল, কুকুর, সাপ, ব্যাঙ মারা যায়, মানুষও মারা যায়। আমরা আশরাফুল মাকলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। তাহলে ওই ব্যাঙ আর ওই মানুষটার মধ্যে তফাৎ কী হলো? তাহলে আমার এই বেঁচে থাকাটার অর্থ কী? পরিবারে যখন একটা প্রতিবন্ধী সন্তান জন্ম হয়, সেই বাপ মাকে দোষারোপ করা হয়। কি করা যেতে পারে যেটা একটা বড় চেঞ্জ নিয়ে আসবে তাদের জন্য? এই এরিয়াটা তো আসলে একটা এন্টারটেইনমেন্ট এরিয়া না, এটা একটা প্যাথেটিক এরিয়া। এখানে হাসি ঠাট্টা আনন্দ গল্পটা এখানে নাই। মানুষ যখন বিপদে পড়ে তখন সে আসলে তার রিয়াল লাইফটাকে বুঝতে পারে। ওই এক সেকেন্ডে ওর পুরো লাইফটা রিওয়াইন্ড করতে পারছে। পাইপের সাহায্যে প্রস্রাব করতে হয় দিনে 6 বার। 14 ইঞ্চি ব্লাডার আমার পেনিসের ভিতর দিয়ে আমার ব্লাডার থেকে ইউরিন বের করতে হয় দিনে 6 বার। লাস্ট 10 ইয়ার্স এবং সারা জীবন এটা কোনোদিন ঠিক হবে না। আমি যতদিন বেঁচে থাকবো আমাকে এটা করতে হবে। অনেকেই জিজ্ঞেস করছে যে আমার ওয়াইফ কি আমার সাথে থাকে? ব্যাপারটা হচ্ছে না থাকারই তো কথা। আপনি যখন দেয়ালে পিঠ থেকে যাওয়া ছাড়া আপনি রিয়াল লাইফটা কিন্তু বুঝতে পারবেন না। আমি এখন যেটা বুঝি, শরীর কিছু না, শরীর কিছুই না, ইস্যু হচ্ছে মাথাটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজি কিবরিয়া শোতে। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন। সপ্তাহান্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানেও আপনারা দেখতে পাবেন। আজকে এমন একজনকে নিয়ে আমার অনুষ্ঠানটা শুরু করছি। আমি পুরো সময়টা আমি কাটাবো যার ব্যাপারে আমি খুবই ইন্টারেস্টেড এবং অনেকেই হয়তো তার সম্পর্কে জানেন না, অল্প কিছু মানুষই হয়তো বা জানেন। এবং আমি আপনাদেরকে বিনীতভাবে প্রথমে অনুরোধ জানিয়ে রাখছি যে এই অনুষ্ঠানটি পুরোটুকু দেখলে আপনার বিশেষ কিছু লাভ হতে পারে। সেটা হয়তো আমি অনুষ্ঠানের শেষে গিয়ে বলবো। তিনি আসিফ ইকবাল চৌধুরী এবং তার প্রথমত একটা পরিচয় দিয়ে আমি শুরু করছি। আরও অনেকগুলো পরিচয় আছে যেগুলো আমি তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের ফাউন্ডার তিনি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার আসিফ ভাই কেমন আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। লাইফ আনপ্রেডিক্টেবল, রাইট? কখন কোথায় কিভাবে চলে যায় আমরা কেউই জানি না। আপনি কতটুকু একমত আসলে? সবাই আমরা জানি লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, বাট এটা বোধহয় আমার চেয়ে বেশি কেউ জানে না, বিকজ আই হ্যাভ বিন পাস থ্রু সাচ ইনসিডেন্টস ইন মাই লাইফ। তো আমার কাছে তো মানে অবশ্যই লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, বাট দেন এগেইন লাইফ ইজ বিউটিফুল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা একটু শৈশবের গল্প শুনতে চাই। কেমন পরিবারে আপনার জন্ম হয়েছিল, বেড়ে ওঠা, এবং ডেফিনেটলি আমরা আপনাকে যে সিচুয়েশনে পাচ্ছি তার আগ পর্যন্ত আপনার লাইফটা কেমন ছিল একটু ক্রোনোলজিক্যালি শুনতে চাই। আমি লেট 70s-এ জন্মগ্রহণ করা এবং 80s এবং 90s-এর কিড আমি। সো 18 এবং 90s-এ বোথ আই এম বিন ভেরি মাচ লাকি যে আমি ম্যানুয়াল এবং ডিজিটাল দুইটাকেই পেয়েছি। সো আই ওয়াজ বর্ন ইন রংপুর। আমি রংপুরে জন্মগ্রহণ করি ইন এ মিডল ক্লাস ফ্যামিলি, এবং আমাদের ওই সময়কার শৈশবটা আসলে যেরকম হয় হয়তো আমার মানে আপনিও অ্যারাউন্ড, আপনিও 90s-এর কিড বা 80s থেকে বড় হওয়া, স্কুল কলেজ। আমার রংপুর ক্যান পাবলিক স্কুলে আমি 12 পর্যন্ত করি, একদম কেজি 1 থেকে 12 পর্যন্ত। দেন 12-এর পরে আমি দেশে মানে ইন্ডিয়াতে গ্রাজুয়েশন করি। কোথায় পড়লেন আপনি ইন্ডিয়াতে? আমি মাদ্রাজে ছিলাম, আমরা ইউনিভার্সিটি অফ মাদ্রাজে পড়াশোনা করেছি। আমরা তো কলেজে পড়াশোনা করেছি, বাট গ্রাজুয়েশনটা তো ওখানে সাবজেক্ট বিজনেস নিয়ে, বিবিএ। আমি বিবিএ করেছি। আমি 2004-এ আমি জয়েন করি টয়োটাতে, নাভানাতে, বাংলাদেশে টয়োটা ডিস্ট্রিবিউটর নাভানা, এবং টিল আই অ্যাটাচড উইথ নাভানা। আপনি নাভানাতে জয়েন করলেন কত সালে? 2004-এ। 2004-এ অ্যাজ আমি সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি। ওকে, ফাইন। সো লাইফ ওয়াজ স্মুথ, রাইট? ভেরি মাচ স্মুথ, অ্যান্ড আমি খুবই I cherish my salesmanship, I cherish my career till before my accident. যে আমরা যে ধরনের লিবার্টি, যে ধরনের ফ্রিডম নিয়ে কাজ করেছি, বা আমি খুবই স্যাটিসফাইড ইন মাই ক্যারিয়ার থ্রু আউট। আমি নাভানাতে যতদিন কাজ করেছি, টয়োটা নিয়ে কাজ করেছি,
আমি কর্পোরেট সেলসের টিম লিড করতাম। আমি আমার অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত, অ্যান্ড আমার অন দ্য জবও আমার অ্যাক্সিডেন্টটা অন দ্য জব অ্যাক্সিডেন্ট। আমার আই ওয়াজ ইন একটা অফিসের কাজে দেশের বাইরে আমার অ্যাক্সিডেন্টটা হয়। আমি যদি ভুল না বলে থাকি এটা অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে, আচ্ছা, মেলবোর্ন। আমি ওই জায়গাটা যাওয়ার আগে আমি একটু শুনতে চাই, লাইক আপনার কি ততদিন পর্যন্ত সংসার হয়েছে কিনা? হ্যাঁ, আই ওয়াজ ম্যারিড ইন 2005। ওকে, 2005-এ আমার বিয়ে হয়। দেন আমার একটি বাচ্চা আছে, একটি ছেলে। হি ওয়াজ বর্ন ইন 2008। ওকে, আর আমার অ্যাক্সিডেন্ট হয় 2014-তে। ফাইন। সো ক্যারিয়ার খুব ভালো যাচ্ছিল, এভরিথিং ইজ স্মুথ, খুবই ফ্যান্টাস্টিকলি গুড, বিকজ এত বড় একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন, এন্ড ডেফিনেটলি দেশে সেলসও ভালো বিদেশে ছিলেন। বিভিন্ন সময়, জি সেলসও ডেফিনেটলি ভালো ছিলেন। জি 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 খুবই। এবং আমি যেটা বলছিলাম যে আমি আমার ক্যারিয়ারটাকে খুবই এনজয় করি, খুবই সাকসেসফুলি আমি পারফর্মও করেছিলাম সেই সময়, এবং আমি খুবই স্যাটিসফাইড ইন মাই ক্যারিয়ার। সো আমরা যদি অ্যাক্সিডেন্টের স্টোরিটাতে যাই, মানে একদম ফ্রম দ্য বিগিনিং, আমরা আসলে গল্পের মতো করে শুনতে চাই কি হয়েছিল। আমরা দেশের বাইরে যেতাম যখন কোনো নতুন গাড়ি বাংলাদেশে লঞ্চ করা হতো। যে কোনো মডেল লঞ্চ করতে গেলে আমরা সেটা টেস্ট ড্রাইভ করতে যেতাম, যে গাড়িটা চালিয়ে আমরা দেখতাম যে তার কোনো কিছু ইস্যুজ আছে কিনা। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা সেটা বলতাম টয়োটাকে, সেটা মডিফিকেশন হতো বা এটা কান্ট্রি টু কান্ট্রি ডিফার করে আর কি গাড়ির মডেলগুলো। সো ওইটা দ্যাট ওয়াজ এ পার্ট অফ ইট। আমাদের বাংলাদেশে একটা এসইউভি আছে টয়োটা ফরচুনার নামে। তো ওই গাড়িটাতেই আমার অ্যাক্সিডেন্টটা হয়, অ্যান্ড আই ওয়াজ দেয়ার ফর টেস্ট ড্রাইভ সেশন। আমি এবং আমার এক কলিগ আমরা গিয়েছিলাম, আমার সিনিয়র কলিগ। তো ওই সময়ই আমার অ্যাক্সিডেন্টটা হয় গাড়িটা টেস্ট ড্রাইভ করতে যেয়ে। এবং টেস্ট ড্রাইভের জন্য তো পার্টিকুলার এরিয়া থাকার কথা। টেস্ট ড্রাইভের জন্য পার্টিকুলার এরিয়া থাকে। এটা একটা ইটস এ সারফেসটা একটা ইভেন আনইভেন মিলায় একটা সারফেস থাকে। সেই সারফেসের মধ্যে এই টেস্ট ড্রাইভ সেশনগুলো হয়। উঁচু নিচু রাস্তা বা বিভিন্ন ধরনের একটা পরিবেশ ক্রিয়েট করা হয়। তো ওই রকম একটা জায়গাতেই আমার অ্যাক্সিডেন্টটা হয়। আমি গাড়ি চালাচ্ছিলাম। আমি ছোটোবেলা থেকেই গাড়ি চালাই, কারণ আমার যে ফ্যামিলি বিজনেস ছিল দ্যাট ওয়াজ এ ট্রান্সপোর্ট বিজনেস। ওকে, রংপুরে যেটা বলছিলাম। সো ওই কারণে আমার ছোটোবেলা থেকেই গাড়ির সাথে সখ্যতা, বা ওই জন্য আমার ছোটোবেলায় বেড়ে ওঠা, আমার ফাদারের প্রফেশন এবং আমার প্যাশন প্রফেশনটাই এক ছিল। এ কারণেই আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা হাই ছিল, যে আমি ট্রান্সপোর্ট ফ্যামিলি ছিল আমার ফ্যামিলিতে আমার জন্মগ্রহণ, আমিও টয়োটাতে কাজ করি, গাড়ি নিয়ে কাজ করি। সো এই যে একটা যে মিক্সিং ছিল, উইচ ওয়াজ এন পার্ট অফ মাই স্যাটিসফ্যাকশন লেভেল ছিল। আর ওই সময়ে টেস্ট ড্রাইভ করতে যেয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম। সো গাড়ি চালাতে যেই আমার অ্যাক্সিডেন্টটা হয়। আপনার সঙ্গে কেউ ছিল না? আমার পাশে আমার কলিগ ছিল, বাট আলহামদুলিল্লাহ তার একটা কিছুও হয়নি। বাট আমার গাড়িটা চালাতে যেয়ে গাড়িটা উল্টে যায়। কেন রিকল দ্য মেমোরি, অ্যাকচুয়ালি আপনি কি করেছিলেন ওইখানে? মানে আমরা কিছু শিখতে পারি না, আমি নিজেও ড্রাইভ করি, শেখার কিছু আছে কিনা? শেখার আসলে বলতে আই ওয়াজ এ নট এ ব্যাড ড্রাইভার, এবং আমি আমার ওই অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত আমি কোনোদিনই আমার অ্যাক্সিডেন্ট হয়নি। আমি সবসময় আমার ড্রাইভারও ছিল, বাট আই লাভ টু ড্রাইভ মাইসেলফ। আমি লং ড্রাইভে যখন রংপুরে যেতাম, বিভিন্ন সময় আমি নিজেই গাড়ি চালিয়ে যেতাম, এবং আমি খুবই মডারেট বা খুব রিজনেবল স্পিডে গাড়ি চালাতাম। আমি খুবই ফাস্ট ড্রাইভ করতাম না কখনোই, অ্যারাউন্ড 70-80-র উপরে, কখনো হাইওয়েতে, বা 90 হাইয়েস্ট এরকম। তো ওই সময় আসলে যেটা হয়েছিল, ওই সময় যে কেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল এই উত্তরটা আমিও এখনও বলতে পারি না। বাট আমাদের টেস্ট ড্রাইভ সেশনে যেটা হয়, আমাদের সামনে পিছনে ইটস এ লাইক এ রো, এবং ব্যাপারটা এরকম থাকে যে আমাদের ওই ক্যাটাগরির 2-3টে গাড়ি আমাকে চালাতে হয়। যেমন ওই সময় আমি টয়োটা ফরচুনার ইজ এন এসইউভি, 2700 সিসির একটা গাড়ি। তো ওই সময় ওর সাথে পাজেরো ছিল, হাইলাক্স ছিল। সো আমাদেরকে ওই একই রেঞ্জের বা একই মডেলের গাড়িগুলো চালিয়ে আমাদেরকে দেখতে হয় যে ওয়্যার ইজ দ্য ডিফারেন্স। তো আমার সামনে একটা পাজারো ছিল, দেন আমার পিছনে হাইলাক্স ছিল, আর মাঝখানে আমি ফরচুনার চালাচ্ছিলাম। তো একটু যেটা হয় যে গাড়িটা স্কিড করে যে উল্টে যেয়ে গাড়ির ছাদের সাথে আমার মাথা লেগে আমার স্পাইনাল কর্ড কম্প্রেস হয়ে যায়। আর স্পাইনাল কর্ড কম্প্রেস হয়ে যাওয়ার কারণে আমার বুকের নিচ থেকে প্যারালাইসিস হয়ে যায়, ডান হাত সহ আর কি। ইমিডিয়েটলি আপনি সেন্সলেস ছিলেন? ইমিডিয়েট বলতে উইদিন, এবং গাড়িটা উল্টে গিয়ে গাড়িটা স্টার্টই ছিল, গাড়িটা স্টার্টেই থাকে, এবং আমার কলিগ বের হয়ে যেয়ে গাড়ির স্টার্ট বন্ধ করে। গাড়িটা উল্টে যেয়ে গাড়ি কিন্তু স্টার্টই ছিল, এবং ইটস এন সেকেন্ড ফ্র্যাকশন। ওই আমার জ্ঞান ততক্ষণ পর্যন্ত ছিল, এবং আমি তখন রিয়েলাইজ করি যে আমি বোধহয় একটা অ্যাক্সিডেন্ট করলাম।
মানে আই থর বা আই ফিল। এবং আমার কলিগ তখন বেরোয় যে গাড়ির স্টার্টটা বন্ধ করে দেয় এবং আমি তখন ওনাকে আমি এটাও মনে আছে যে আমি ওনাকে বলি যে আমরা কি একটা অ্যাক্সিডেন্ট করলাম, এবং ততক্ষণে ধীরে ধীরে আমি ফ্রিজ হয়ে যাই। মানে স্পাইনাল কর্ড হলে যেটা হয় আমাদের তো শরীরের হাত পাগুলো একদম ইয়া হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। সো ধীরে ধীরে আমার পুরো বডি ফ্রিজ হয়ে যায় এবং আমি ফেইন্ট হয়ে যাই। এবং এর আগে লাইফে কখনো ফেইন্ট হয়েছেন? না, নেভার এভার। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম? ওইটাই আমার ফার্স্ট টাইম ফেইন্ট হওয়া ছিল। মানে ফেইন্ট লাইক দিস আমি বুঝতে পারতেছি যে আমি ধীরে ধীরে ইয়া হয়ে যাচ্ছি, ছেড়ে দিচ্ছে বডি, আমার চোখ ইয়া হয়ে যাচ্ছে আর কি, কালো হয়ে গেল। এবং আমার লাস্ট যেটা আমার যতটা মনে পড়ে, আমার চোখ খোলার আগ পর্যন্ত আফটার মাই অ্যাক্সিডেন্ট, মানে আমার অপারেশন সব কিছুর পরে, ইট ওয়াজ অ্যাবাউট 24 ঘন্টার পরে, হয়তো 24 ঘন্টার মতো পরে আমার জ্ঞান আসে। আমার মনে পড়ে যে আমার শরীরে ক্যান ইউ রিকল দ্য মেমোরি? আমি এরকম একটা শুনেছিলাম, মানে আমার এক ফ্রেন্ডের কাছে, সেটা হচ্ছে ও ওপর থেকে পড়ে গিয়েছিল, মানে পড়ে যাওয়া বলতে এরকম 6 তলা বা 7 তলা থেকে পড়ে গিয়েছিল। তো ও মেমোরি রিকল করে আমাকে যেটা বলেছিল যে ওই 7 তলা থেকে পড়তে যতক্ষণ সময় লাগে, লাইক 1 সেকেন্ড বা 1 সেকেন্ডেরও কম সময়, ওই 1 সেকেন্ডে ওর পুরো লাইফটা রিওয়াইন্ড করতে পারছে, ও যে এই সময়টাতে কি হয়েছে ওর জীবনে, মানে কি হয় আপনার মনে আছে? ওইটা যেটা হয়, সে হয়তো ওইটা দেখতে পাচ্ছিল যে সে পড়ে যাচ্ছে, কিন্তু আমি তো ওটা বুঝতে পারি না, যে কারণে আমি ফেইন্ট হওয়ার পরে ফেইন্ট হওয়ার আগে আমার ওই ইয়াটা আসেনি। বাট আপনি যেটা বললেন এটা আমার অন্য সময় আসছে, আমি ওটা বলছি। যেটা হচ্ছে যে ওই আমার যেটা লাস্ট মনে পড়ে যে আমার গাড়ি কেটে আমাকে বের করতে হয়, বিকজ ওখানে তো প্যারামেডিক ছিল, অ্যান্ড আই ওয়াজ বিন রেস্কিউড বাই এ হেলিকপ্টারে করে। আমাকে ওই সেশনটা যে জায়গায় হচ্ছিল সেটা শহর থেকে একটু বাইরে ছিল। মেলবোর্নে জিলং নামে একটা জায়গা আছে, ইটস অ্যান ওশেন ড্রাইভ রোড, ভেরি পপুলার ট্যুরিস্ট স্পট, যেখানে পাহাড়গুলো থাকে আর কি, ভেরি হ্যাপিনিং ট্যুরিস্ট স্পট। তো আমার যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয় সেটা জিলং নামে একটা জায়গায়। তো ওখান থেকে মেইন সিটি একটু দূরে। তো আমাকে হেলিকপ্টারকে অ্যালফার্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং ওখানে যাওয়ার পর মানে আমাকে যে কন্ডিশনের দ্বারা দেখে, আমি যেটা পরে ওগুলো আমি আমার বইয়ের মধ্যে আমি লিখেছি। তো যে ওই সময় যেভাবে আমাকে পায়, যে দে থট যে আই মাইট নট সার্ভাইভ। এবং আমার সাথে যেহেতু আমার ফ্যামিলি মেম্বারও কেউ ছিল না, আমার একজন কলিগ ছিল, এবং তারা খুব দেওয়ার বিন লিটল বিট অফ ইয়ার মধ্যে ছিল যে আমার অপারেশন তারা করবে না, বাট করতে তো হবেই। বাট আমি বাঁচবো না এরকম একটা সিচুয়েশন ছিল। বাট দেন আলহামদুলিল্লাহ, যেহেতু আমার হয়তো লেখা ছিল আবার ব্যাক করা, সো আই সার্ভাইভড, আমি বেঁচে যাই। তখন আমার স্পাইনে অপারেশন হয়, আমার গলাতে অপারেশন হয় ইমিডিয়েটলি। হওয়ার পরে আমি লাইফ সাপোর্টে থাকি বেশ কিছুদিন। ইন দ্য মিনটাইম আমার ফ্যামিলি, আমার ওয়াইফ ডক্টর, she worked in PG hospital. সে 5 দিনের মধ্যে ফ্লাই করে, মানে 5 দিনের মধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে আর কি। সে 3rd দিন রওনা দেয়, 5 দিনের মধ্যে পৌঁছে আর কি অস্ট্রেলিয়াতে। এটা ব্যাপারটা আমি এভাবে দেখি যে আমরা আগে মুভিতে কিছু বাংলা দিনের সিনেমায় দেখতাম না, যে একটা অ্যাক্সিডেন্ট হলো, কাঁচের শব্দ ভেঙে গেল, পরের দিন আবার হসপিটালে মানে আবিষ্কার করলো নায়ক, বা আমার জীবনটা ঠিক ওই রকমই। কারণ আমি এর মাঝখানে আমি কিছু দেখি নাই। আমি ওই অফিস থেকে প্রথম অস্ট্রেলিয়াতে যাচ্ছি, ভেরি এক্সাইটেড। আমরা অফিস থেকে বিভিন্ন সময় ইট ওয়াজ ভেরি লাকি, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রি ট্রাভেল করি, জাপানে যাই, বা আমিও আমার সৌভাগ্য হয়েছে জাপানে ট্রেনিং করার, অ্যাজ আই ওয়ার্ক ফর টয়োটা নাভানায়। বাট অস্ট্রেলিয়াতে বা ওই সাবকন্টিনেন্টের বাইরে আমরা কম গিয়েছি। সো ওইটা একটা খুব হ্যাপেনিং সময়, একটা এক্সাইটমেন্ট। সারা অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায়, সিডনি, এডিলেড, গোল্ড কোস্ট, আমার ফ্রেন্ডরা সবাই রেডি, আমি কবে কোথায় যাচ্ছি, আমার ট্রাভেল প্ল্যান সব কিছু রেডি ছিল। সো একটা মানে কাহিনী। তো ওখান থেকে আমি হসপিটালের বেডে, লাইফ সাপোর্ট, একদম মুখে সব নল-টল লাগানো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সেকেন্ড অপারেশনটার সময় মাই ওয়াইফ ওয়াজ দেয়ার, এবং তখন তারা ফিল করে যে আমার আরেকটা অপারেশন হওয়া দরকার, এবং আমার গলায় প্লেট লাগিয়ে, মানে আমার গলায় এখন একটা স্ক্রু লাগানো আছে। সো যেটার কারণে আমার ওই অপারেশনটার আগেও আমাকে বলা হয়, বা আমার এবং আমার ওয়াইফকে বলা হয় যে এই অপারেশনটা ইজ ভেরি ক্রিটিক্যাল, সো আই কুড ডাই, আমি মারা যেতে পারি। আপনাকে বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে। এবং ওরা তো সবসময় আগেই বলে দেয়, বাইরের যে কোনো কান্ট্রিতে বা ইয়াতে ওরা কোনো ধরনের এই ধরনের কিছু রাখে না। দেন আমার ওয়াইফকে এটা বন্ডসই দিতে হয়, এবং তারা এটা বলে যে তুমি এটা অপারেশনটা নাও করতে পারো, বাট তোমার এই অপারেশনকালীন সময়ে তোমার মৃত্যু হতে পারে। তো তখন আসলে ওই সময়কার সিচুয়েশনটা, যেটা আপনি বলছিলেন যে আমার এ ধরনের কোনো ফিল কখনো হয়েছে কিনা, হ্যাঁ, তখন
ওটা দেওয়ার পর আসলে অপারেশনটা করা যেহেতু দরকার ছিল, তো সেহেতু আমাকে করতেই হয়। এবং তখন আমার ওয়াইফ ওখানে কনসেন্ট দেয় যে হ্যাঁ, অপারেশনে যদি আমার কিছু হয় তাহলে তার মানে ফ্যামিলি কোনো কর্তৃপক্ষকে দায়ী করবে না। তো ওই অপারেশনে যখন আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, মানে আমি বুঝতে পারছি যে আমি মারা যেতে পারি, তখন আমার ছেলে তখন দেশে ছিল। হি ওয়াজ ইন 3.5 বছর তার বয়স ছিল। তো ওই সময়কার আপনি যেটা বলছিলেন যে কি মনে হয়, তো আমার ওই সময় ওইরকমটা মনে হচ্ছিল যে আমার মনে হচ্ছিল যে আমি আমার একদম ছোট থেকে টোটালটাকে আমি রিক্যাপ করার চেষ্টা করতেছিলাম যে আব্বু, আমার বাবা মা দেশে ছিল, মানে সব কিছু চাচ্ছিলাম যে একবারই দেখে নেই, মানে একবারেই ফ্ল্যাশ, মানে আমার মাথাতে আমি জিনিসগুলো নিয়ে নেই, যদি আবার ব্যাক না করি। তো ওই সময় আমার ওই ফিলটা ছিল। আমার অ্যাক্সিডেন্টে মানে আমার অপারেশন থিয়েটারে আমাকে নিয়ে যাচ্ছে, অ্যানেস্থেশিয়া দিবে, জাস্ট অ্যানেস্থেশিয়া দেওয়ার আগের আর কি ওই সিচুয়েশনটা ওইরকম আমার ছিল, যেটা আপনি জানতে চাচ্ছিলেন। কান্ট বি এক্সপ্লেইন, কজ জীবনে যারা এই সিচুয়েশনের মধ্যে এটা দিয়ে না এক্সপ্লেইন গেছে, করার মতো না, নট এট অল, একদমই না। তো ওই অপারেশনটাও আলহামদুলিল্লাহ দ্যাট ওয়াজ অলসো, ওটাও সাকসেসফুল হয়। ওই সাকসেসফুলি বলতে আমাকে আজকে যেভাবে আমি বসে আছি বা যেভাবে কাজ করছি, এই সিচুয়েশনে আনার জন্য এই অপারেশনগুলো ছিল আর কি। যে আদারওয়াইজ এই আমার ইনজুরি লেভেলটা এতটাই মানে ডিপ ছিল যে এই ইনজুরি লেভেলগুলোতে আসলে এভাবে ব্যাক করাটা খুব টাফ হয়। তো যেমন আমি ওই অস্ট্রেলিয়ার পরে আই ওয়াজ ইন ব্যাংকক, আমি ব্যাংককে ছিলাম, দেন আই ওয়াজ ইন ইন্ডিয়াতে ছিলাম, আমি 3 বছর হসপিটালে ছিলাম, 3 বছর টানা। দেন আমি বাংলাদেশে সিআরপিতে আসি। ইউ হ্যাভ, আই ডোন্ট নো, ইউ হ্যাভ আইডিয়া সিস্টার এবং সিআরপি সম্বন্ধে আইডিয়া আছে কিনা? আছে সাভারে। হ্যাঁ, সাভার সিআরপি। সাভারের সিআরপি যখন 40 বছরে তাদের ম্যাগাজিন করে, সো সেই ম্যাগাজিনে আই এম বিন পোর্ট্রেট অ্যাজ এ সাকসেসফুল রিকভারি, এবং আমি মানে যেভাবে ব্যাক করেছি আর কি, সো তারা আমাকে পোর্ট্রে করেছে। 40 বছরের সিআরপিতে এরকম, মানে আমরা দুজন, আমি এবং আরেকজন ছিল। তো আমি ওইটাই বলছি যে আসলে অস্ট্রেলিয়াতে যে আমার অপারেশনগুলো হয় এবং তারা যেভাবে ইনিশিয়াল অ্যাকুইট সিচুয়েশনটা তারা যেভাবে ট্যাকেল দেয়, হুইচ ওয়াজ অ্যামেজিং। মানে ওটা আসলে ওখানে না থেকে কেউ ট্রিটমেন্ট না নিলে ওটা বুঝবে না। সো তারপর আপনি লং টাইম থেরাপির মধ্য দিয়ে গেছেন বাংলাদেশে। এই ধরনের আমাদের মতো পেশেন্টদের যেটা হয়, একটা হচ্ছে ট্রিটমেন্ট টাইম, দেন তারপর রিহ্যাবিলিটেশন। সো রিহ্যাবিলিটেশন আমাকে সারা জীবন করতে হয়। বাট যেমন আমি রেগুলার থেরাপি করি, প্রতি সপ্তাহেই আমাকে থেরাপি নিতে হয়, অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি। তো এই দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ইমিডিয়েট আফটার অ্যাক্সিডেন্টের সিচুয়েশনকে ট্যাকেল দেওয়া, এবং ওই সিচুয়েশনটাকে ট্যাকেল দিয়ে বডিকে একটা যার যেরকম ইনজুরি বা যার যেরকম সিচুয়েশন তাকে একটা ফরম্যাটে আনা হয়। তারপর ওই ফরম্যাটটা ধরে তার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়, বা রিহ্যাবিলিটেশন প্ল্যান থাকে যে কে কিভাবে রিকভারিটা কতটুকু কোন দিক দিয়ে করানো যায়। তো ওইভাবে করে রিহ্যাবিলিটেশন প্ল্যানগুলো হয়। তো সেম আমারও হয়, বাট আমার ওই মেইন অ্যাকুইট সিচুয়েশনটা টাফ দেওয়ার জন্য আমার অস্ট্রেলিয়াতে ওটা পুরোপুরি ট্রিটমেন্টটা হয় আর কি। লাইফটা তো ডিফারেন্ট হয়ে গেল। হ্যাঁ, একদমই। কি চেঞ্জেসগুলো আপনি টের পাচ্ছিলেন, যেটা আপনাকে সামহাও মনে হচ্ছিল যে ইউ আর ফেসিং ডিফিকাল্টিস, চ্যালেঞ্জিং, বা রিয়েলাইজেশনটাও নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেল, জীবন বোধের জায়গাটাও চেঞ্জ হয়ে গেল, নইলে তো ফাউন্ডেশনটা হওয়ার কোনো সুযোগই ছিল না। অ্যাবসলিউটলি। আমি এটাকে দেখি আসলে আমার সেকেন্ড ইনিংস অফ মাই লাইফ, যে আমার হয়তো, এবং আমি এভাবে দেখি যে আমার হয়তো চলে যাওয়ারই কথা ছিল, হয়তো উপরওয়ালা বা আল্লাহ তাআলা আমাকে একটা সেকেন্ড টাইম সুযোগ দিছে, যে 90 মিনিটের খেলা শেষ, এক্সট্রা টাইম এটা আমি পেয়েছি। আমি এটাকে এভাবেই দেখি। এবং রিয়েলাইজেশনের আসলে শেষ নাই। রিয়েলাইজেশনটা কিভাবে বলবো, যে এই এক্সট্রা টাইমটাকে আমি যেভাবে দেখি এখন, যে এই টাইমটাতে আমি আসলে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারি আমার লাইফে, যে এই টাইমটা যে আমি পেলাম, সেটা যেভাবেই হই, আমি হুইল চেয়ারে বসে আছি, হুইল চেয়ারে বসে আমার যে এক্সট্রা টাইমটা, আমি মনে করি আমি আমার জীবনটা আমি আমার মানে জিলে জিন্দেগি বলে না, যে আমি আমার জীবনটা জিয়ে গেছি, অ্যাজ এ ফ্যামিলি লাইফ, আমার প্রফেশনাল লাইফ, আমার পার্সোনাল লাইফ। 37 ইয়ার্স অফ এজে আমার অ্যাক্সিডেন্টটা হয়। নাও আই অ্যাম 48, মানে 47 প্লাস। 2014 সালে, 11 বছর। হ্যাঁ 11 বছর। জাস্ট অক্টোবরে আমার অ্যাক্সিডেন্ট হয়, 2014 অক্টোবর, আর 24 অক্টোবর, মানে এটা এখন মানে 10 বছর প্লাস এখন চলছে। সো বিফোর মাই অ্যাক্সিডেন্ট, অ্যাজ আই সেড, আই ওয়াজ বিন ভেরি স্যাটিসফাইড ইন মাই এভরিওয়্যার। আমার ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, চাইল্ডহুড লাইফ, ক্যারিয়ারে আমি ওই 37 বছরটাকে না জাবর কাটি।
যে জাবর কেটে আমি আমার যে কোনো ফ্রাস্ট্রেশন হয় না তা না। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটায় পোক করতে চাচ্ছিলাম। আপনার দুইটা জিনিস আমি একটু আনতে চাই। একটা হচ্ছে যে সোশ্যাল বিং হয়ে ওঠা, আপনি এই জায়গাটা থেকে এই রকম কমিউনিটির জন্য অনেক বড় কিছু করছেন, আপনার সামর্থ্যের জায়গা থেকে আপনি অনেক কিছু করছেন, এইটা একটা জায়গা। আরেকটা হচ্ছে নিজেকে মোটিভেশনের জায়গাটায় দাঁড় করানো, যে লাইক ওকে ফাইন, আপনি যে লাইফটাতে ছিলেন ওইটা একটা লাইফ, এর পরের লাইফ আপনি নিজে তো ডিমোটিভেট হয়ে যাওয়ার কথা, ডিপ্রেশনে চলে যাওয়ার কথা। হিউজলি এখানে যেটা হচ্ছে কি, এইরকম অবস্থাতে আসলে দুটো পথ খোলা থাকে, ওয়েদার আই হ্যাভ টু স্টে ইন দ্য বেড হোল অফ মাই লাইফ অর আদারওয়াইজ ওই অবস্থা আই হ্যাভ টু গো ফরওয়ার্ড। তখন আমার কাছে আই হ্যাভ টু গো ফরওয়ার্ড ছাড়া কোনো উপায় ছিল না। বিকজ আমি যখন অ্যাক্সিডেন্ট করার পর আমি যখন লাইফ সাপোর্টে, আমার শুধু ওয়াইফ আমার সাথে আছে, আমি শুধু চোখের ইশারায় ওকে বুঝাতাম যে আমার কার কাছে কত টাকা পাই, কোথায় কি আছে, কারণ সবকিছু তো সে যে জানতো কোনো না। সময় চলে যেতে যে পারে। কোনো সময় আই মে ডাই। তো আমি ওকে চোখের ইশারায় বুঝাতাম। মানে আমি এটা বলছি যে, আর নিজেকে মোটিভেট করার জন্য আসলে অনেক ইস্যুস ছিল, কারণ মোটিভেট না হওয়া ছাড়া আমার উপায় ছিল না। ওই যেটা বললাম, আমার কাছে হয় সারা জীবন বিছানায় এভাবে পড়ে থাকা এবং এখান থেকে ঘুরে দাঁড়ানো। তো এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে অস্ট্রেলিয়াতে যেভাবে তারা সাইকোলজিক্যালি, এখানে আমি এখন যেটা বুঝি, শরীর কিছু না, শরীর কিছুই না, ইস্যু হচ্ছে মাথাটা, মানসিক। এটা এটা আপনিও ভালো জানেন। দ্যাটস আ গ্রেট পয়েন্ট, রাইট। তো আমি শরীরটাকে এখন দেখি, আপনি প্রচণ্ড রকম মানে প্রচণ্ড রকম শারীরিকভাবে ফিট থাকার পরও আপনি যদি মেন্টালি ডিপ্রেশনে যান, তাহলে তো আর মানুষ সুইসাইড করতো না। এক্স্যাক্টলি, লক্ষ লক্ষ মানুষ তো আর এভাবে চলে যেত না। এত সাকসেসফুল হওয়ার পরও মানুষ সুইসাইড করে কেন? বিকজ পিস্তল থেকে দিয়ে গুলি করে দিচ্ছে। এক্স্যাক্টলি। তো এখানে কথা হচ্ছে যে মেন্টালি আমার ওয়েলবিংটা আসতে সময় লেগেছে অনেক, এবং হিউজলি আই হ্যাভ বিন সাফার্ড ফ্রম রিয়েলাইজেশন, যেটা বলছেন না, যে আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন সে আসলে তার রিয়াল লাইফটাকে বুঝতে পারে। আপনি এলিমেন্টসগুলো বলবেন কিনা যেটা আপনাকে হেল্প করেছে অনেক কিছু? ওইটা বলছি। তার আগে আমি বলি যে রিয়েলাইজেশনের ক্ষেত্রে আমি দেখেছি যে কে আমার বন্ধু, কে আমার বিপদের বন্ধু, কে আমার সুখের বন্ধু, এবং ওই জিনিসটা না আমাকে প্রচণ্ডভাবে কি বলবো, আমাকে লাইফটাকে বুঝতে শিখেছে। কারণ মানুষ যখন কোনো বিপদে না পারে, বা আপনি যখন দেয়ালে পিঠ থেকে যাওয়া ছাড়া আপনি রিয়েল লাইফটা কিন্তু বুঝতে পারবেন না। তো ওইটা একটা ইস্যু ছিল। আর ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে যে এলিমেন্টগুলো সবচেয়ে বেশি কাজ করছে, যে আমার কারণে আমার ফ্যামিলি খুবই এফেক্টেড হয়ে যাচ্ছিল। মাই ওয়াইফ, মাই চিলড্রেন, আমার বাবা মা। মাই ফাদার ডায়েড ইন 2019-এ, এবং আমার অ্যাক্সিডেন্টের পরেই উনি একদম মেন্টালি হয়ে গেছে, মানে ডেভাস্টেড হয়ে গেছে। উনি একটু অসুস্থ ছিলেন, ওনার রিউমেটিক আর্থারাইটিস ছিল, বাট আমার অ্যাক্সিডেন্টের পর থেকে উনি একদম পুরোপুরি মানে বেড রিডেন হয়ে যায়, খুবই খুবই মেন্টালি ভেঙে যায়। আমি এক ছেলে, আমার আরেকটি বোন আছে, বাট আমার আগের লাইফটাকে উনি রিলেট করতে, যে আমার আজকের এই অবস্থা, আমি আর কোনোদিন হাঁটাচলা করতে পারবো না, এবং আমি কোনোদিনই এরকম একটা পরিস্থিতিতে একটা পিতার জন্য এর মেনে নেওয়াটা খুবই টাফ। সো এই ব্যাপারগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য আমার ওয়াইফ, আমার বাচ্চাকে ঠিক অবস্থাতে রাখার জন্য আমার ঘুরে দাঁড়াইতেই হবে, আমার এরকম একটা মেন্টালিটি হয়েছিল। বিকজ আমি যদি ওভাবেই সারা জীবন থাকতাম, তাহলে তারা আরও মেন্টালি ব্রেকডাউন হয়ে যেত। সো ইউ ফিল দ্য রেসপন্সিবিলিটি। এক্স্যাক্টলি, আই ফিল দ্য রেসপন্সিবিলিটি। এবং আরেকটা জিনিস, আমি অস্ট্রেলিয়াতে থাকলাম অনেক দিন, তারপরে আমি ব্যাংককে ছিলাম অনেক দিন, দেন আই ওয়াজ ইন কেরালা। আমি কোচিনে একটা ডিফারেন্ট ট্রিটমেন্ট প্ল্যান চেষ্টা করতে গিয়েছিল, বাট ওটা এখনও ঠিক মতো হয়নি। বাট ওই সময় আমার অনেক ওজন কমে গিয়েছিল, প্রায় 30-32 কেজির মতো, হুইচ ওয়াজ অলসো গুড। তো বাংলাদেশে সিআরপিতে থাকাকালীন আসলে আমার মেইন ট্রান্সফরমেশনটা হয়। ওকে, সিস্টারের সাথে আমার ক্লোজনেস, আমি ওখানে দেখি যে আসলে এই অবস্থাতে আমি কত ভালো আছি, এবং আমার চেয়ে মানুষ কত খারাপ আছে। ওই জিনিসটা আমি সিআরপিতে এসে দেখতে পারি, যে বাংলাদেশের, আমাদের এখানকার আসলে কি অবস্থা। যে তখন আমি বুঝতে পারি যে আমি তো ওদের চেয়ে অনেক ভালো আছি। সো ওয়াই নট আমি আরেকটু আমার নিজেকে ফিট করে চেষ্টা করে আমি কিছু করার চেষ্টা করি সোসাইটিতে। এবং ওই সময়টাতে আসলে আমি দেখছি যে আসলে আমরা যে আসলে মানুষ সুস্থ থাকা অবস্থায়, আমি যেরকম সারাদিন রাত প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে পড়ে থাকতাম, খালি মানে আমার কি হবে লাইফে, কবে বিদেশ যাব, কবে টাকা কামাবো, আসলে এগুলো কিচ্ছু না। বিকজ আমি ওইটা চিন্তাই করে নিছিলাম যে আমি যখন ওই যে আমার ওই অপারেশন থিয়েটারে, যে আমি তো মারা যাচ্ছি, আমি তো জানি না তো মারা গেলে কি হবে, মারা গেলে তো সবই শেষ হয়ে গেল।
তো আমার ওই রিয়েলাইজেশনগুলো কাজে দিত। আই থট যে আমার লাইফ শেষ, মানে আমি ওটা সবসময় মনে করে নিয়েছিলাম যে আমি আর এগুলোর পিছনে ছুটবো না, কারণ ওটা তো আমার অলরেডি, আমি যদি মারা যেতাম তাহলে তো আর আমি আর কিছুই পেতাম না। তো আমি ওই জন্য জিনিসটাকে দেখছি যে ঠিক আছে, এখন আমার যে রেস্ট অফ লাইফ আছে, আমি জানি না আর কতদিন আমি বাঁচবো, বাট যতটুকু বাঁচবো ততটুকু আমি একটু ইম্প্যাক্টফুল করার চেষ্টা করি। অ্যান্ড আমি এই জিনিসটা ফিল করেছি আমার এই কাজ করতে, যে আমি এখন ডিসএবিলিটি নিয়ে একটু কাজ করার চেষ্টা করি, মিডিয়াতেও আমি কিছু টুকটাক কাজ করছি বা করি এখন। এবং আমি একটা জিনিস দেখছি যে আসলে ওই হ্যাপিনেসগুলোর চেয়ে না, সে অনেক বেতন পাওয়া, অনেক ভালো খাওয়া, অনেক রেস্টুরেন্টে যাওয়া, বিদেশে যাওয়া, এই হ্যাপিনেসগুলোর চেয়ে মানুষের জন্য কিছু করতে পারার হ্যাপিনেসটা অন্য লেভেলের। আর আমি মোটামুটি দেখছি দুনিয়া, দুনিয়া বলতে আমি অনেক কিছু দেখিনি, বাট যতটুকু দেখছি তাতে আমি যে বললাম আমি খুব স্যাটিসফাইড ছিলাম। তো ওই স্যাটিসফ্যাকশন আর এই স্যাটিসফ্যাকশনগুলোর রিয়েলাইজেশনগুলো আবার ডিফারেন্ট। তো ওই জায়গা থেকে আসলে ট্রিগার পয়েন্টগুলো হয়েছে যে আমি কিছু মানুষের ঘুরে যাওয়া দেখেছি, যে আমার চেয়েও খারাপ অবস্থা বা আমার মতো অবস্থা থেকে তারা কিভাবে সাকসেসফুলি সোসাইটির জন্য বা তারা বা এই কাজগুলো করলে এখন আমি ভালো থাকি। মানে আমি যত বেশি এখন এই কাজগুলোর মধ্যে ইনভলভ থাকি, বিকজ আমার সিচুয়েশন কিন্তু অনেক টাফ কীরকম বলি, আমাকে দিনে 6 বার ক্যাথেটার করতে হয়। ডু ইউ নো হোয়াট ইজ ক্যাথেটার করা? ক্যাথেটার করা মানে হচ্ছে যে আমাকে পাইপের সাহায্যে প্রস্রাব করতে হয় দিনে 6 বার। ওকে। 14 ইঞ্চি ব্লাডার আমার পেনিসের ভিতর দিয়ে আমার ব্লাডার থেকে ইউরিন বের করতে হয় দিনে 6 বার। আমার লাইফ এভাবে, বিকজ আমার বাওয়েল ব্লাডার কন্ট্রোলে না, আমার পায়খানা প্রস্রাব কন্ট্রোলে না, আমার এই যে সবসময় একটা ইউরিনাল ব্যাগ লাগানো থাকে। And it's been 10 years? নো, yes from last 10 years, এবং সারা জীবন এটা কোনোদিন ঠিক হবে না। আমি যতদিন বেঁচে থাকবো আমাকে এটা করতে হবে। আমি প্রতিদিন দিনে 6 বার করে ক্যাথেটার করি। এখানে আসার আগেও ক্যাথেটার করে আসছি, যে রাতে ঘুমানোর আগে ক্যাথেটার করবো। আমার বাউল ব্লাডার যেহেতু কন্ট্রোলে না, এটারও একটা খুব টাফ স্টোরি আছে। অস্ট্রেলিয়াতে প্রথমে আমাকে জানানো হয় 10 দিন 15 দিনের মধ্যে যে আমি আর কোনোদিন দাঁড়াতে পারবো না, তারা আমাকে জানায়। তার ঠিক 1 সপ্তাহ পরে দাঁড়ায় যে আমি আর জীবনে কোনোদিন হাঁটতে পারবো না। তার ঠিক 1-2 সপ্তাহ পরে জানায় যে আমার বাউল ব্লাডারও জীবনে কোনোদিন ফিরে আসবে না। মানে আমার ইনজুরি লেভেলটা এত হাই, আমি যেটা বারবার বলছিলাম যে এই জিনিসগুলো আমার জীবনে কোনোদিন আসবে না। এবং আমি তখনই ডিসাইড করে ফেলেছিলাম। ইউ বিং ওকে ফর কনজুগাল লাইফ, লাইক সংসারের জন্য আপনার যে পরিবার ফিট থাকা প্রয়োজন আপনি সেটা ফিট আছেন, লাইক আপনার ওয়াইফের স্যাক্রিফাইস লেভেলটাও তো আমরা আনতে চাই আজকের অনুষ্ঠানে। এইটাই আমি বলছি যে ওয়াই আই এম বিং ডুইং অল দিস, ওয়াই আই এম বিং ট্রাই টু বিং অ্যাক্টিভ লাইক দিস। সো ইয়েস, অফকোর্স আপনি যে পয়েন্টটাকে আনলেন, আমার ওয়াইফের তো একটা জীবন আছে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এটার দিক থেকে হয়তো আমি আমার বেটার হাফ আমাকে যেভাবে সাপোর্ট করে, স্টিল আমাদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি হয়, এই হয় সে, বাট শি ওয়াজ উইথ মি অ্যান্ড শি সাপোর্টেড মি লাইক। এবং আমার আমার এই ফেজে এসে মনে হচ্ছে ওনাকে আমাদের অনুষ্ঠানের প্রয়োজন ছিল এবং ওনাকে এই প্রশ্নটা আমার করা খুব দরকার ছিল। আমি যেটা করতাম, যেটা আপনাকে করে আমি অ্যান্সার পাবো না, সেটা হচ্ছে উনি এই যেহেতু শি ইজ আ ডক্টর, and she is also very successful career. She just recently completed her double masters লাইক in a আপনাকে scholarship. কখনো এই ফিল্ডটার মধ্যে রাখে নাই আমার ধারণা, যে আপনাকে একটা স্পেশাল কেয়ার নিতে হচ্ছে বা আপনার প্রতি একটা স্পেশাল দায়িত্ব নিতে হচ্ছে বা আপনি অনেক দুর্বল হয়ে গেছেন আগের চাইতে। এই ফিল্ডটা নিশ্চয়ই আপনাকে 10 ইয়ার্সে কখনো দেয়নি উনি, আমার এটা বিশ্বাস। না, এটা দেয়নি কখনো। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে আমার ওয়াইফ কি আমার সাথে থাকে, মানে ব্যাপারটা হচ্ছে না থাকারই তো কথা। এবং আমি এরকম মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, যখন আমার অ্যাক্সিডেন্ট হয়, দেন আই সেড আই এম ইন 37 years old, শি ইজ জাস্ট 1.5 years ইয়ঙ্গার দেন মি। মানে সে তখন 35-এর মতো ছিল, 35-এর মতো। সো সে ওই সময় থেকে, অ্যান্ড শি ইজ এ গুড স্টুডেন্ট, সে তার ওয়ার্ক লাইফে ভেরি সাকসেসফুল। সে রিসেন্টলি অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড থেকে একটা স্কলারশিপ করে আসছে, ডবল মাস্টার্স করে আসছে ইউনিভার্সিটি অফ সিডনি থেকে। তো সে তার এরিয়াতে শি ইজ এক্সপার্ট। এবং সে ওই সময় যে স্যাক্রিফাইসটা, বা স্টিল ইটস এ গ্রেট স্যাক্রিফাইস টু স্টে উইথ মি অ্যান্ড লাইক এ পিপল উইথ মি। মানে আমার মতো একটা মানুষের সাথে থাকা এবং আমাকে সাপোর্ট দিয়ে যাওয়া, অফকোর্স ইটস এ বিগ স্যাক্রিফাইস। হ্যাটস অফ, মানে অসাধারণ। আসলে শি ইজ দ্য প্রাইম গেস্ট আজকের অনুষ্ঠানের, বাট উই আর অ্যাকচুয়ালি মিসিং ইউ। আমাদের অনুষ্ঠান থেকে আপনার জন্য অনেক বড় রেসপেক্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি এই ফাউন্ডেশন বা এই যে
সামাজিক মানুষ হয়ে ওঠা, স্পেশালি আমরা সবাই সামাজিক মানুষ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে সমাজের জন্য চিন্তা করার জায়গাটা থেকে এই জায়গাটা একটু আসতে চাই। অ্যাজ আই সেইড যে আমার এই সিআরপিতে থাকাকালীন আমি বাংলাদেশের আমার মতো যারা হুইল চেয়ার পেশেন্টরা আছে তাদের সাথে তাদের লাইফটাকে খুব ক্লোজলি অবজার্ভ করি এবং ক্লোজলি দেখি, এবং সেখানে আমি বুঝতে পারি যে হাউ মাচ আই এম বিং প্রিভিলেজড তাদের থেকে। সিচুয়েশন হয়তো কারো হয়তো আমার তার চেয়ে খারাপ বা আমার তার চেয়ে কিছুটা ভালো বা খারাপ, কিন্তু যে বিষয়টা হয় যে আসলে আরও কত মানুষ যে খারাপ আছে আমার চেয়েও, ওই জিনিসটা আমি খুব ক্লোজলি দেখি। তো সে সময় যেটা হয় যে আমি একটা জিনিস ফিল করি, এবং আমার কিছু তখন গুড ফ্রেন্ডস, ইভেন সিস্টার তখন আমাকে, সিস্টার ভ্যালোরিয়া টেলর, তখন সিস্টার আমাকে একটা জিনিস বলে যে আসিফ, তুমি এই জায়গায় থেকে তুমি তোমার যে আরও তোমার মতো সিচুয়েশনের চেয়ে যারা খারাপ আছে তাদের জন্য কিছু করার চেষ্টা করো, বিকজ হুইল চেয়ারে বসে তুমি যে কথাটা বলবা সেটা মানুষের জন্য অনেক বেশি অ্যাপিলিং হবে, সেটাকে মানুষ অ্যাকসেপ্ট করবে বেশি, বিকজ তুমি এটা সাফারার, আমি সার্ভাইভার তো হয় আসলে দুটো মেইন সার্ভাইভার হয়, যেমন আমি একটা সার্ভাইভ করেছি একটা জায়গা থেকে, বা ক্যান্সার সার্ভাইভার বা বার্ন সার্ভাইভার। তো এই সার্ভাইভারদের স্টোরিগুলো থেকে যখন কেউ কোনো অ্যাপিল করে, কেউ কোনো রিকোয়েস্ট করে, কেউ কোনো চেষ্টা করে, তখন সেটা মোর ডিজার্ভিং হয়। সো এইটার কারণে তখন ওই জিনিসটা আমাকে খুব আমার ভিতরে জিনিসটাকে নিয়ে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আছে যে আচ্ছা, আমি আমার এই জায়গা থেকে, আমার এই সোশ্যাল কানেক্টিভিটি থেকে, বা আমি যেহেতু আমার নেটওয়ার্কটা একটা ভালো ছিল, বিকজ আমি বাংলাদেশে কর্পোরেট লাইনে কাজ করেছি অনেক দিন, টয়োটার যেহেতু সেলসম্যান ছিলাম, গাড়ি প্রচুর মানুষের কাছে বেচেছি। তো আমি তখন করি কি যে আমার কিছু ফ্রেন্ড আমাকে সাজেশন দেয় যে বাংলাদেশে, আমাকে তখন আমি আবার 2019 আই রিসিভ দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমি সাকসেসফুল প্রতিবন্ধী হিসেবে আমি এটা অ্যাওয়ার্ড পাই। এবং তখন আমাকে কিছু মানুষজন বলে যে আসলে বাংলাদেশে ডিসএবিলিটি, হয়তো আপনারা জানবেন যে বাংলাদেশে ডিসএবিলিটি সিচুয়েশনটা খুবই খুবই ব্যাকওয়ার্ড, এবং ওয়ার্ল্ডেও এই ডিসএবিলিটিটা হচ্ছে এখন নাম্বার 1 মানে মাইনরিটি, দ্য লার্জেস্ট মাইনরিটি ইন দ্য ওয়ার্ল্ড, এই ডিসএবিলিটি সোসাইটি। এবং বাংলাদেশে তো এটার অবস্থা আরও খারাপ, যে সংখ্যাগুলো আমরা আসলে জানি সরকারিভাবে এগুলো একদমই অ্যাকুরেট না, বিকজ আপনি গুগল করলেই দেখতে পারবেন যে গ্লোবালি এবং বাংলাদেশে আসলে শারীরিক প্রতিবন্ধী মানুষের সংখ্যা কত, বা কী যে তাদের অবস্থা, এটা আসলে একটু নাড়াচাড়া করলেই বোঝা যায়। তো যে বিষয়টা ছিল যে আসলে মিডিয়াতে কথা বলার মতো, বা আমার এই রকমের প্রচুর হুইলচেয়ার পার্সন আছে যারা, আমাদের তো প্রচুর প্রবলেম, অ্যাক্সেসিবিলিটির প্রবলেম, আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, মানুষের সাথে এসে কথা বলার মতো বা তাদের এই সিচুয়েশনগুলো বলার মতো এরকম স্পোক পার্সন নেই। তো তখন আমি বিটিভির সাথে যোগাযোগ করি, এবং বিটিভি আমাকে একটা অপরচুনিটি দেয়, বাংলাদেশ টেলিভিশন। আমি সুবর্ণ নাগরিক নামে একটা প্রোগ্রাম হোস্ট করি, আমি নিজেই হুইল চেয়ারে বসেই করতাম, এবং এটা আমি সেই প্রোগ্রামটাতে আমি প্রায় ওই প্রোগ্রামটা, এবং এটিএন বাংলাতে আমি সুবর্ণ সৈনিক নামে একটা প্রোগ্রাম করতাম, যেখানে আমার ব্যাকগ্রাউন্ড, মানে আমার প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডটাই এরকম ছিল যে বাংলাদেশে প্রচুর সাকসেসফুল এই হুইল চেয়ারে বসেও বা হুইল চেয়ার ছাড়াও যে পার্সন উইথ ডিসএবিলিটি যারা আছে, তারা তাদের এরিয়াতে ভেরি সাকসেসফুল। এবং আপনি জানেন কিনা জানি না, বাংলাদেশের স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের পারফরমেন্স সম্বন্ধে আপনারা জানেন কিনা জানি না। সো কিছু কিছু এরিয়াতে খুবই তারা তাদের জায়গা থেকে একটা ব্লাইন্ড পার্সন কীভাবে সোসাইটিতে কন্ট্রিবিউট করছে, ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, এই জিনিসগুলো আমি তুলে ধরি। এবং ডেইলি স্টারও আমাকে একটা সুযোগ দেয়, আমি অ্যারাউন্ড এই বাংলাদেশ টেলিভিশন, ডেইলি স্টার, আমি রেডিও স্বাধীনে কাজ করি। সো সব জায়গাতে আমার ব্যাকগ্রাউন্ডটাই ছিল, বা আমার প্রোগ্রামের মেইন মেসেজটাই ছিল বাংলাদেশে যে পার্সন উইথ ডিসএবিলিটিরা আছে তাদেরকে আমি আনতাম, তাদের সাথে কথা বলতাম, তাদের স্টোরি, তাদের লাইফ স্ট্রাগলগুলোকে আমি তুলে ধরতাম, এবং তারা যে এরিয়াতে কাজ করছে, হাউ দে আর পারফর্মিং, এই জিনিসগুলোকে আমি তুলে ধরতাম। এবং আমি লাস্ট 4 ইয়ার্সে অ্যারাউন্ড 300-এর মতো পার্সন উইথ ডিসএবিলিটিদেরকে সামনে রেখে ইন্টারভিউ করেছি, বিটিভিতে করেছি, ডেইলি স্টারে টক শোতে করেছি, ডেইলি স্টারে আমি মাসে 2টো করে করতাম, রেডিও স্বাধীনে করেছি, বাংলাদেশ বেতারে আমি স্টিল কাজ করি এখনও। সো আমার ইস্যুটা ছিল যে মিডিয়াতে এগুলোকে একটু আনা, বিকজ আপনারা জানেন আরও ভালো, যেহেতু আপনারা মিডিয়াতে দীর্ঘদিন থেকে কাজ করছেন, সাকসেসফুলি করছেন, আপনাদের মিডিয়াতে জিনিসটা আনলে হয় কি, পাবলিক অ্যাওয়্যার হয়। এবং সবচেয়ে যেটা বড় প্রবলেম আমাদের দেশের বিশেষ করে বলবো,
অ্যাওয়ারনেসটা একটা, আমি যখনই কোথাও হুইল চেয়ার থেকে নামি মানে মানুষ মনে হচ্ছে যে এলিয়েন দেখতেছে চারিদিকে দাঁড়ায়, মানে আমরা ছোটবেলা থেকেই আমাদের এই অ্যাওয়ারনেস বিল্ড আপটা নাই যে একটা আসলে আমার পাশের রুমেই একটা যদি পাশের বাসাতেই যদি একটা শারীরিক প্রতিকূলতা শিকার মানুষ থাকে তার সাথে আমার কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে আমার অ্যাটিটিউড হবে, এটা আমরা শিখি নাই। এটা আমাকে আমিও জানতাম না। আমি এই হুইল চেয়ার লাইফে আসার আগে কিন্তু এগুলো নিয়ে কখনোই আমার পাড়াতে কেউ আছে কিনা, আমার শহরে কেউ আছে কিনা, তো এগুলো নিয়ে আমরা কখনো অ্যাওয়ার্ড না। এবং আমার যে যেমন এখনও যেমন এখানে আমি আসার আগে জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই জায়গাটা অ্যাক্সেসিবল কিনা। যেমন আমি কোথাও যখন যাই তখন আমি আগে রেকি করি, হয়তো লোক পাঠাই বা খবর নেই যে ওখানে আমি যেতে পারবো কিনা। তো এই জায়গাগুলো থেকে মিডিয়াতে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। তো দৃষ্টিভঙ্গি পরিবর্তনটা করার জন্য মিডিয়া ছাড়া তো আসলে প্রধান জায়গার কোথাও নাই। সো আপনি লম্বা সময় এখানে কাজ করছেন। আমি যদি স্পেসিফিক্যালি সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের জায়গাতে আসতে চাই, এটা বেসিক্যালি স্পোর্টস নিয়ে বোধহয় কাজ করে। নো, বেসিক্যালি স্পোর্টস একটা পার্ট। আমার মেইন হচ্ছে অ্যাওয়ারনেস। ওকে। আর স্পোর্টস হচ্ছে একটা পার্সন উইথ ডিসএবিলিটির জন্য এমন একটা এরিয়া যেখানে দে ক্যান শো দেয়ার অ্যাবিলিটি। ওকে। আমি জানি না আপনি বা আপনারা বাংলাদেশের পার্সন উইথ ডিসএবিলিটিদের স্পোর্টস সম্বন্ধে কতটুকু জানেন বা তাদের পারফরমেন্স সম্বন্ধে। আপনি যদি বাংলাদেশ হুইলচেয়ার বাস্কেটবল টিমের খেলা দেখেন, মেল এবং ফিমেলদের, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। হাউ দে আর এনার্জেটিক, তারা যেভাবে পারফর্ম করে এবং তাদের দেশের বাইরেও পারফরমেন্স কত ভালো। তো এই জিনিসগুলোকে আমি মিডিয়াতে আনার চেষ্টা করছি। তো আমার ফাউন্ডেশন থেকে আমি মেইনলি অ্যাওয়ারনেস, স্পোর্টস, অ্যাক্সেসিবিলিটি, রিকগনিশন এগুলো নিয়ে কাজ করি। যেমন লাস্ট 3 ইয়ার্সে আমি কয়েকটা বড় বড় ব্যাংকের স্পন্সরশিপে আমি বাংলাদেশের যারা বিভিন্ন প্রান্তে যারা, এবং আসলে আমরা কতটুক দেখছি, এই আপনি আমার মতো হুইলচেয়ার পার্সন আসলে কতজনকে দেখছেন, এরকম ইন্টারভিউ করছেন আমি জানি না, খুব বেশি। বা আপনি কয়জনকে আপনি দেখছেন যারা কাজ করতেছে, ঘুরতেছে মার্কেটে, এরকম আমরা তো দেখি না। অসংখ্য আছে, কারণ আমরা এই অ্যাক্সেসিবিলিটিগুলো দিতে পারি না দেখে তারা ধুকে ধুকে মরতেছে দেশের বিভিন্ন গ্রামে গঞ্জে, ডিস্ট্রিক্ট লেভেলের শহরে। তো আমি এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেই কক্সবাজার, সাতক্ষীরা, লালমনিরহাট, ময়মনসিংহ, এই বিভিন্ন জায়গা থেকে মেল ফিমেল মিলে আমি 15 জনকে বা 20 জনকে এরকম করে করে রিকগনিশন দিই তাদের কাজের জন্য। হোক সেটা ছোট কাজ, সে হয়তো একটা স্কুলের, একটা প্রাথমিক বিদ্যালয়ের একটা ছোট শিক্ষক, কিন্তু সে কানে শোনে না বা সে চোখে দেখে না। তো আমি এই মানুষগুলোকে রিকগনিশন দিয়েছি। লাস্ট 2022-এ আমরা দিয়েছিলাম ইউসিবিএল ব্যাংকের স্পন্সরশিপে। দেন আমি 2023-এ আমি ইবিএল ব্যাংক থেকে আমরা একটা অনুষ্ঠান করি যেটার নাম হচ্ছে ইন্সপায়ারিং ওমেন। আমি গত বছরই 23-এ করেছিলাম। আমরা বাংলাদেশের 15 জন নারীকে এইরকম ডিফারেন্ট স্পোর্টসে, যারা স্পোর্টস, তারপর সোশ্যাল ওয়ার্ক, নিজে অন্ধ কিন্তু সে একটা এনজিও করে ফেলেছে। সে নিজে অন্ধ কিন্তু সে কাজ করে এরকম শয় শারীরিক প্রতিকূলতার শিকার মানুষকে নিয়ে, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে চরম প্রতিকূলতার মধ্যে, এক্স্যাক্টলি, যেখানে তার কোনো ফান্ডিং নাই, তার কোনো সহযোগিতা নাই, শুধুমাত্র ইচ্ছা শক্তি যে আমি আর একটা মানুষের জন্য কিছু করতে পারি কিনা। সো আপনি অবাক হয়ে যাবেন এরকম মানুষদের স্টোরিগুলোকে যখন আপনি শুনবেন, তারা কীরকম ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থেকে কাজ করে। সেই তুলনায় তো আমি অনেক লিবার্টি নিয়ে, অনেক বেশি ফ্রিডম নিয়ে কাজ করি, অনেক বেশি নিয়ে কাজ করি। তো এরকম মানুষকে নিয়ে আমরা রিকগনিশন দেই, এবং আমি আরও কিছু কাজ করছি যেগুলোতে করতে পারলে হয়তো আরও কিছু মানুষকে এরকম সামনে আনতে পারবো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা আসলে কি করতে পারি, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে, এখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড অবস্থায় রয়েছেন, কি করা যেতে পারে যেটা একটা বড় চেঞ্জ নিয়ে আসবে তাদের জন্য? ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে অনেক এনজিওস আছে, অনেক চিন্তা করার মানুষ আছে। আমরা আমাদের লাস্ট 20 ইয়ার্সে আমরা সবাই জানি দেশে যা অবস্থা বা দেশে যা সিচুয়েশন, আমরা কেউ কারো জায়গা থেকে আমরা অনেস্ট না, এবং কেউ কারো জায়গা থেকে হয়তো গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিল, গভর্নমেন্টের ইনিশিয়েটিভগুলো খারাপ ছিল না। প্রতিবন্ধীদের ভাতা দেয়া, শারীরিক প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কিছু আমাদের প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আছে, কিন্তু ফাউন্ডেশনে ওরা আসলে কী করে, তারা আসলে কী করে আমরা জানি না। এবং এই যে প্রতিবন্ধী ভাতাগুলো প্রতিবন্ধী মানুষরা ঠিকমতো পাচ্ছে না, ওখান থেকে চুরি হচ্ছে, ওখান থেকে সিন্ডিকেট আছে, মানে দের ইজ অ্যান হিউজ
প্রবলেম। তো যে জিনিসটা হচ্ছে যে প্রান্তিক লেভেলগুলোতে বলতেছে আমাদের যে ডিভিশনাল টাউনগুলো আছে, আমাদের যে পৌরসভাগুলো আছে, আমাদের যে গ্রামগুলো আছে, আমাদের যে রুরাল লেভেলে যতদূর পর্যন্ত আমাদের অ্যাক্সেসিবিলিটি মানে নর্মাল কাজ করার এরিয়া আছে, সেই জায়গাগুলো থেকে আমাদেরকে আসলে কিছু প্রোগ্রাম হাতে নিতে হবে। এবং দেয়ার ইজ অ্যান হিউজ নাম্বার অফ এডুকেটেড পার্সন উইথ ডিসএবিলিটি যারা চাকরি পাচ্ছে না। নর্মাল মানুষই চাকরি পাচ্ছে না, আর পার্সন উইথ ডিসএবিলিটিটা কোথায় চাকরি পাবে? সো অ্যাওয়ারনেস ক্রিয়েটটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমাদের দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন না হলে তো সব লোক দেখানো। সে আমি আজকে একটা ইভেন্ট করতেছি, এটা আমি একটা লোক দেখানো ইভেন্ট করলাম, হয়তো এটার সাথে আমার কোনো ডোনার রিলেটেড, সেখান থেকে আমি কিছু ফান্ড পেয়েছি, সেটা দিয়ে আমি হয়তো 10 টাকা পেয়েছি, ওখান থেকে 5 টাকা খরচ করলাম, 5 টাকা আমার পকেটে গেল। সো রুরাল লেভেলে আসলে আপনি যে বলতেছেন একটা বিগ চেঞ্জ আনতে গেলে সবচেয়ে বড় আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। এটা আমরা ইমিডিয়েট পারবো না। এটা আমাকে আজকে যদি আমি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই, আমাকে পিছনে যেতে হয়তো 20 বছর, দুটো জেনারেশন নিয়ে আমাকে কাজ করতে হবে মিনিমাম। এডুকেশন লেভেলে পার্সন উইথ ডিসএবিলিটিদেরকে নিয়ে কথা ঢুকাতে হবে। দেখেন, আমি যেটা এখন ফিল করেছি, কেন এই 50 বছরে বা আজকে আমাদের স্বাধীনতার এটা কত বছর হচ্ছে, 53-54 বছর, ওরকমই 54 বছর, হ্যাঁ, 54 বছরে আমরা আমাদের এই রিয়েলাইজেশনটা এখনো কিছুই আসেনি, অনেক সেক্টরই আসেনি। তেমনি এটা তো আর একটা প্রবলেম হচ্ছে যে ডিসএবিলিটিটা হচ্ছে একটা এটা তো এন্টারটেইনমেন্ট না, মানুষ এখানে মজা পায় না। শারীরিক প্রতিকূলতা শিকার মানুষদেরকে নিয়ে প্রোগ্রাম করতে অনেক সময় মজা পায়, যেহেতু এটার সাথে ফান্ডিং থাকে, এনজিও থাকে, কিন্তু এই এরিয়াটা তো আসলে একটা এন্টারটেইনমেন্ট এরিয়া না, এটা একটা প্যাথেটিক এরিয়া। এখানে 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 দুঃখের গল্প বেশি, এখানে হাসি ঠাট্টা আনন্দ গল্পটা এখানে নাই। সো এইরকম এরিয়া নিয়ে মানুষ কাজ করতে পছন্দ করে না। বাট ইটস এ হার্শ রিয়ালিটি যে এখন আপনি দেখবেন বাংলাদেশে আমরা অটিজম বাচ্চা দেখি না, ইদানিং প্রচুর বেড়ে গেছে না? আপনি কি আজ থেকে 10 বছর আগে এত ছিল, বা 20 বছর আগে ছিলেন? আপনার সময়কার বা আমাদের সময়কার আমাদের কয়টা অটিস্টিক বাচ্চা আমরা দেখেছি, বা কয়টা মানে মানসিক প্রতিবন্ধী কত বেশ কিছু ধরন আছে, সেরিব্রাল পালসি আছে, অটিজম আছে, আরও কিছু এরিয়াজ আছে। তো এই জিনিসগুলো আরও বাড়বে, কারণ আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিটের কারণে আজকাল মানসিক প্রতিবন্ধী বাচ্চা বা মানসিক প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করছে বেশি। তো এই যে এত পরিমাণে আমাদের ডিসএবিলিটি, ওয়েদার দ্যাট ইজ ফিজিক্যাল অর মেন্টাল, এটাকে আসলে আমরা কিভাবে ট্যাকেল করব? এটা ট্যাকেলই করার জন্য শুরুটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গিতে কীভাবে পরিবর্তন করতে হবে? আমার এডুকেশন লেভেলে, আমার প্রাথমিক লেভেলে এডুকেশনে আমার এই প্রতিবন্ধকতাটা সম্বন্ধে নলেজ বাড়াতে হবে, জ্ঞান দিতে হবে। আপনি দেখেন, আমরা কি কোনো আমাদের পাঠ্য বইয়ে কি প্রতিবন্ধকতাটা বা প্রতিবন্ধী মানুষ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আমরা কিছু পড়ি, বা কিছু আছে, কিছু নাই? তা আমি শিখবো কোত্থেকে, আমি জানবো কোত্থেকে? আমরা যে নৈতিকতা, ভদ্রতা, বড়দের সালাম দিতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলবো, এগুলো আমরা কোথায় শিখেছি? বইয়ে শিখেছি, টিচাররা আমাদের শিখেছে, আমার পরিবার থেকে শিখেছি, সমাজ থেকে শিখেছি। তো এই জায়গাগুলোতে পার্সন উইথ ডিসএবিলিটিদের ইস্যুগুলোকে আনতে হবে। আপনি একটা ছোট বাচ্চা যখন এই জিনিসগুলো শিখবে, ও বড় হয়ে শ্রদ্ধা করতে পারবে। ও বড় হয়ে একটা মানুষকে দেখলে আগায় আসবে, সিম্প্যাথেটিক না, সে তার ইস্যুটা থাকবে এই লোকটাকে আমি একটু যদি হেল্প করি, ওনার একটা এরিয়াতে লিমিটেশনস আছে। সো এই লিমিটেশনসটা তো ফিজিক্যালি হতে পারে, রেসপন্সিবিলিটি, ডেফিনেটলি ইটস দায়িত্ব। এক্স্যাক্টলি। তো এই আমরা একটা কগনিটিভ সোসাইটিতে বসবাস করি, এবং আমরা বেসিক্যালি নট সিঙ্গেল চিন্তা করলে হবে না। যে পার্সন আগাতে পারছে না, সেও আমার রেসপন্সিবিলিটি, তাকে নিয়ে আমার সামনে আগাইতে হবে, এবং সেটা ডিজার্ভও করে যে আমি তাকে হেল্প করব, এবং সেটা তার রাইট, কারণ সেও কোনো না কোনোভাবে আমাকে কন্ট্রিবিউট করছে ভালো থাকার জন্য। সো আমি যখন আপনার পুরো গল্পটা শুনছিলাম, যেহেতু আমাদের সময় কম, আমার একটা জায়গায় এসেই আমি আবার শেষ করতে চাই। ইউ আর লিডিং আ মিনিংফুল লাইফ, মানে যেভাবেই আপনি যান না কেন, আপনি লাইফের এই জায়গাটায় এসে একটা মিনিং খুঁজে পেয়েছেন। ইটস আ কাইন্ড অফ ব্লেজিং আমার কাছে মনে হয়। মানে আমরা আসলে নেগেটিভ জিনিস দেখতে চাই না, মানে আপনি যে অবস্থায় আছেন সেটা একটা মিনিংফুল লাইফ হয়েছে। আপনার কি বলার আছে? অ্যাক্সিডেন্টটা না হলে আমি এটা পেতাম না। এক্স্যাক্টলি। আপনি যে কথাটা বলেছেন, এটা আমি মাঝে মাঝে আমার কিছু ফ্রেন্ডকে বলি যে আমি এখন যে লাইফটা লিড করি, অনেক পেইনফুল লাইফ। আমি যেটা বললাম, আমার পেইনফুল লাইফ, আমার এই যে ক্যাথেটার করার কারণে আমার প্রচুর ইউরিন ইনফেকশন হওয়ার চান্স থাকে, আমাদের কিছু লাইফ থ্রেটনিং ইস্যুস আছে আমাদের মতো হুইল চেয়ার পার্সনদেরকে কারণে। আমি যেহেতু স্পাইনাল কর্ড ইনজুর্ড, আমার নার্ভ প্রবলেম, আমার মুড সুইং করে, প্রচুর ধরনের ইস্যুস আছে আমাদের। তো এটার কারণে এই ধরনের ইস্যুসগুলো থাকার পরও
আপনি যে বললেন না মিনিংফুল, আমি এখন আসলে মিনিং একটা জায়গায় দেখি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মানুষ আর পশু পাখি? প্রতিদিন পৃথিবীতে বা দেশে কত লক্ষ গরু, ছাগল, কুকুর, সাপ, ব্যাঙ মারা যায়, মানুষও মারা যায়। আমরা কি কুকুর, ব্যাঙ, ছাগল, ঘোড়া, গরু এ মারা গেলে মনে রাখি? মনে রাখি না, কারণ প্রাণী। কিন্তু একটা মানুষও যদি এইভাবে মারা যায় এবং তারপর যদি সে তার কোনো কাজকর্ম রেখে যেতে না পারে বা তার কোনো ইম্প্যাক্টফুল, একটা মানুষ, আমরা আশরাফুল মাকলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, তাহলে ওই ব্যাঙ আর ওই মানুষটার মধ্যে তফাৎ কী হলো? ওই পশু আর মানুষটার মধ্যে তফাৎ কী হলো? তো আমি যতদিন বেঁচে থাকবো, সেটা যে অবস্থাতেই থাকি, হুইল চেয়ারে থাকি বা হুইল চেয়ারে না থাকি, আমার মৃত্যুর পরে আমি যদি আমার কোনো কাজের ইম্প্যাক্ট রেখে যেতে না পারি, তাহলে আমার এই বেঁচে থাকাটার অর্থ কী? এই বেঁচে থাকার ওই পশুটার বেঁচে থাকার মধ্যে তো কোনো তফাৎ নাই। পাশের বাসায় একটা গরু মারা গেছে, কুকুর মারা গেছে, একটা মানুষও মারা গেছে। তো এই রিয়েলাইজেশনটা যেটা হয়েছে কি, এবং আমরা যদি এই পার্সন উইথ ডিসএবিলিটি সোসাইটিকে নিয়ে কাজ করতে না পারি, এবং তাহলে আমরা অনেক অনেক পিছিয়ে যাব। কারণ হচ্ছে কি, পার্সন উইথ ডিসএবিলিটির সংখ্যা দিন দিন অনেক বাড়ছে। আমি তো মনে করি ইটস মোর দ্যান 2 কোটি। কারণ বা 2 কোটির তো কোনোভাবেই কম না। আপনি যদি মানসিক প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী ধরেন, হ্যাঁ, ডিফারেন্ট এরিয়াতে ধরেন, বিকজ আপনি যদি 10%ও ধরেন, আমাদের জনসংখ্যা এখন কত? আমি তো সেই 95-96 থেকে 15-16 কোটি 20 করোড় তো প্লাস, অফকোর্স, আমার মনে হয়। তো এখন আপনি যদি এর 10%ও ধরেন, তাহলে তো 2 কোটি হয়, 1.5 কোটি হয়। তা 1.5 কোটি একটা মানুষের মধ্যে এডুকেটেড পার্সন উইথ ডিসএবিলিটি আছে আরো কয়েক লক্ষ। তো এই যে সোসাইটি, এই যে এত বড় একটা নাম্বারকে যদি আমি আমার ইকোনমির সাথে অ্যালাইন করতে না পারি, তাহলে তো আমার তো জিডিপিও বাড়বে যদি এই লোকগুলোকে আমি ইকোনমির সাথে ইন্ট্রোডিউস করতে পারি, তারা কন্ট্রিবিউট করতে পারে। আজকে কি হচ্ছে? আজকে তারা কাজ পাচ্ছে না, তারা ফ্রাস্ট্রেশন তো আছেই, সোশিও ইকোনমিক কন্ডিশন আছে। আর ওই যে দৃষ্টিভঙ্গিটা পজিটিভ না থাকার কারণে আপনি এখনও জানেন বোধহয় যে একটা পরিবারে যখন একটা প্রতিবন্ধী সন্তান জন্ম হয়, সেই বাপ মাকে দোষারোপ করা হয়, সেই মাকে গালিগালাজ করা হয়। বিগ চ্যাপ্টার আসিফ ভাই, আমরা আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, এগুলো নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টার সময় লাগবে। এবং আমার মনে হয় যে আমরা যদি আপনার জায়গাটাই থাকি, আপনি যেই ফেজে চলে গেছেন, সেই ফেজটা যেহেতু আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, সো সামহাও উনি হয়তো চেয়েছিলেন যে আপনি এদের হয়ে ভোকাল হন, আপনি সেটাই হয়েছেন। এবং আমরা চাইবো যে আপনার আয়ু দীর্ঘায়িত হোক এবং আপনি এদের জন্য কাজ করেন, মেইন স্ট্রিমে একটা কন্ট্রিবিউট করেন, এবং আমরা চাই একটা পরিবর্তন আসুক। আপনাদের মতো মানুষরা যখন চেঞ্জেস নিয়ে কথা বলবে, সেটার একটা ভ্যালু তৈরি হয় ডেফিনেটলি। এবং আমি বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার এই অবস্থায় আপনি আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালো থাকবেন আপনি। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং আপনাদের মতো মানুষরা, আপনারা যখন এগুলো বিষয় নিয়ে একটু কথা বলবেন, এবং আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ব্যাপারগুলোতে একটু মাথায় রাখবেন, কারণ আপনারা ব্যাপারগুলোকে নিয়ে যখন কথা বলবেন, তখন আপনাদের থ্রুতে আরও প্রচুর মানুষ এই ব্যাপারগুলো নিয়ে জানতে পারবে এবং এই সোসাইটিটার প্রতি তাদের রেসপন্সিবিলিটিটার সম্বন্ধে একটু অ্যাওয়্যার হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শো। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।